Assalamu alaikum. Welcome to online class on behalf of Haji Ashraf Ali High School. This is Mushammad Masuma Akhtar, Assistant Teacher, Haji Ashraf Ali High School, Mirpur, Dhaka. Dear students, how are you? Hope you are well by the grace of Almighty Allah. Alhamdulillah, I am also fine. Today, I am going to take a class for the student of class 6. This is especially for the student of class 6, but I think it is essential for the student of class 6 to 8. Okay, can you guess what is our today's lesson? Our today's lesson is sentence. Sentence. তোমরা জানো সেন্টেন্স কি? সেন্টেন্স মানে বাক্য, যা দ্বারা আমরা মনের ভাব লিখে অথবা বলে প্রকাশ করি। এখন যদি আমি তোমাকে কোশ্চেন করি হোয়াট ইজ সেন্টেন্স, সেন্টেন্স কি, বাক্য কি, তাহলে তোমরা নিশ্চয়ই বলবে যে কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসে যদি মনের সম্পূর্ণ ভাব প্রকাশ করে তখন তাকে আমরা সেন্টেন্স বলি। তার মানে আমি সেন্টেন্সের এক্সাম্পল দিতে আমি কি লিখতে পারি? এ সেন্টেন্স is a group of words sentence is a group of words that gives a complete sense and that gives a complete sense and it has subject and finite verb. তাহলে আমরা কি লিখলাম বলো তো? সেন্টেন্স ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস, একগুচ্ছ শব্দ, দ্যাট গিভস এ কমপ্লিট সেন্স, এবং যেটা পরিপূর্ণ অর্থ প্রকাশ করবে, অ্যান্ড এবং এই সেন্টেন্সে থাকবে ইট হ্যাজ সাবজেক্ট, এটাতে থাকবে সাবজেক্ট, অ্যাটলিস্ট এস সাবজেক্ট, একটা কমপক্ষে একটা সাবজেক্ট থাকবে, অ্যান্ড ফাইনাইট ভার্ব, এবং এটা সমাপিকা ক্রিয়া যেটা পরিপূর্ণ অর্থ প্রকাশ করার মতো ক্ষমতা থাকবে তার। তো আমরা এক্সাম্পল দিতে গিয়ে কি লিখতে পারি একটা সেন্টেন্স বলো তো? যেমন দ্য আর্থ ইজ রাউন্ড, দ্য আর্থ ইজ রাউন্ড অর্থ কি? পৃথিবী গোলাকার। এখানে দেখো দ্য আর্থ সাবজেক্ট, ইজ ফাইনাইট ভার্ব, আর রাউন্ড এক্সটেনশন থাকবে বা অবজেক্ট থাকবে অথবা কমপ্লিমেন্ট থাকতে পারে। ওকে, তাহলে আমরা সেন্টেন্স বুঝে ফেললাম, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। আমি আবারও বলছি, সেন্টেন্স হলো কতগুলো শব্দ যার মধ্যে থাকবে একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব, এবং অবশ্যই এর নিজস্ব অর্থ প্রকাশ করার মতো ক্ষমতা থাকবে, এর নিজস্ব অর্থ প্রকাশ করতে পারবে। ওকে, এবারে আমরা ক্লাসিফিকেশনে আসি। সেন্টেন্সের ক্লাসিফিকেশন মানে প্রকারভেদ। সেন্টেন্সের প্রকারভেদ করতে গিয়ে আমরা যেটা দেখি সেটা হলো সেন্টেন্সকে আমরা দুই ভাবে ভাগ করতে পারি, ক্লাসিফাই করতে পারি। যেমন যদি আমি লিখি যে সেন্টেন্স, এটাকে আমরা অ্যাকর্ডিং টু মিনিং অর্থ অনুসারে এর প্রকারভেদ করতে পারি, এবং আর একটা জিনিস করতে পারি অ্যাকর্ডিং টু স্ট্রাকচার, গঠন অনুযায়ী এর প্রকারভেদ করি। অ্যাকর্ডিং টু স্ট্রাকচার। ওকে, আজকে আমরা যেটা করব সেটা অ্যাকর্ডিং টু মিনিং নিয়ে কাজ করব। যেহেতু তোমরা ক্লাস 6, 7, 8 স্টুডেন্টদের অ্যাকর্ডিং টু মিনিংই আমরা করাই থাকি, এবং এর ক্লাসিফিকেশন প্লাস চেঞ্জিং এটাই আসে।
সেহেতু আমি আজকে তোমাদেরকে অ্যাকর্ডিং টু মিনিং বা অর্থ অনুসারে সেন্টেন্স 5 প্রকার, যে 5 প্রকার ওইটা নিয়ে আজকে আমি তোমাদের সাথে ডিসকাস করব। তো অ্যাকর্ডিং টু মিনিং সেন্টেন্সকে আমরা 5 ভাগে ভাগ করতে পারি, তোমরা এটা জানো। প্রথমটা আছে অ্যাসার্টিভ সেন্টেন্স, বর্ণনামূলক বাক্য। দেন ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স। এরপরে আসে ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স। দেন optative sentence, optative sentence, and last one is exclamatory sentence, exclamatory sentence। এটা হলো অ্যাকর্ডিং টু মিনিং বা অর্থ অনুসারে সেন্টেন্সের প্রকারভেদ। এখন দেখো অ্যাকর্ডিং টু মিনিং এর প্রথমেই আসে অ্যাসার্টিভ সেন্টেন্স, যার মানে হলো বর্ণনামূলক বাক্য। দ্যাট মিনস অ্যাসার্টিভ সেন্টেন্স দ্বারা কোনো বিবৃতি বা বর্ণনা প্রকাশ করা হয়। তো এই সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সকে আবার 2 ভাগে ভাগ করা যায়। সেই 2 ভাগ কি কি? একটা হলো অ্যাফার্মেটিভ সেন্টেন্স, অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা হাবোধক বাক্য। নেক্সট ওয়ান ইজ নেগেটিভ সেন্টেন্স বা নাবোধক বাক্য। ওকে, এবারে আমরা আসি অ্যাকর্ডিং টু স্ট্রাকচার। এটা নিয়ে আমরা কাজ করব না, কিন্তু তারপরেও তোমাদের জেনে রাখা ভালো। অ্যাকর্ডিং টু স্ট্রাকচার বা গঠন অনুসারে সেন্টেন্সকে আমরা 3 ভাগে ভাগ করি। গঠন অনুসারে সেন্টেন্স 3 প্রকার। প্রথমটা হলো সিম্পল সেন্টেন্স, দ্বিতীয়টা হলো কমপ্লেক্স সেন্টেন্স, অ্যান্ড থার্ড ওয়ান ইজ কম্পাউন্ড সেন্টেন্স। আমি আবারও বলছি, তোমরা একটু মিলিয়ে নাও। অ্যাকর্ডিং টু সেন্টেন্স, অ্যাকর্ডিং টু মিনিং, অর্থ অনুসারে there are 5 kinds of sentence, that is first one is assertive sentence বা বর্ণনামূলক বাক্য, সেকেন্ড ওয়ান ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য, তারপরে আসছে ইম্পারেটিভ সেন্টেন্স অনুজ্ঞাসূচক বাক্য, অপটেটিভ সেন্টেন্স ইচ্ছা বা আশীর্বাদসূচক বাক্য, অ্যান্ড দেন নেক্সট ওয়ান ইজ এক্সক্লামেটরি সেন্টেন্স বিস্ময়সূচক বাক্য। ওকে, অ্যাকর্ডিং টু স্ট্রাকচার there are 3 types of sentence. First one is simple sentence সরল বাক্য, complex sentence জটিল বাক্য, and then next one is compound sentence বা যৌগিক বাক্য। ওকে, তোমরা নিশ্চয়ই আমার সাথে সাথে এটা লিখে ফেলেছো। এখন আমি তোমাদেরকে অ্যাসার্টিভ সেন্টেন্স বা বর্ণনামূলক বাক্য কাকে বলে এবং এর স্ট্রাকচারটা কি হতে পারে সেটা দেখাবো। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা শিখব অ্যাসার্টিভ সেন্টেন্স বা বর্ণনামূলক বাক্য। অ্যাসার্টিভ সেন্টেন্স লিখে ফেলো সবাই। অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স কি আমি আগেই বলছি, দ্যাট গিভস এ স্টেটমেন্ট, জাস্ট একটা বর্ণনা দিবে। যেসব সেন্টেন্স দ্বারা আমরা বর্ণনা, কোনো কিছুর বর্ণনা বা বিবৃতি পাই, সেটাই হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে লিখে ফেলো, দ্য সেন্টেন্স, সেন্টেন্স দ্যাট গিভস এ স্টেটমেন্ট, দ্যাট গিভস a statement is called an assertive sentence, assertive sentence।
তার মানে আমরা কি বুঝলাম বলো তো? দ্য সেন্টেন্স, ওই সকল বাক্যগুলোর কথা বলা, বাক্যের কথা বলা হয়েছে দ্যাট, যেটা গিভস এ স্টেটমেন্ট, বিবৃতি বা বর্ণনা দিবে, ইজ কল্ড, তাদেরকে বলা হয় অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্স, এটা বর্ণনামূলক বাক্য। ওকে, একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি তাহলেই ক্লিয়ার হয়ে যাবে। যদি আমি লিখি এক্সাম্পল হিসেবে, যেমন যদি লিখি আই রাইট এ লেটার, আমি একটা চিঠি লিখি। ওকে, ইটস অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্স। আর দেখো অ্যাসার্টিভ সেন্টেন্সে তোমরা যে স্ট্রাকচারটা সবসময় পাবে সেটা হলো অবশ্যই একটা সাবজেক্ট, তারপরে একটা ফাইনাইট ভার্ব থাকবে বা অক্সিলারি ভার্বও থাকতে পারে। দ্যাট মিনস সাবজেক্টের পরে অবশ্যই ভার্ব থাকবে, অ্যান্ড দেন অবজেক্ট বা এক্সটেনশন, কমপ্লিমেন্ট যা থাকার সেটা থাকবে। ওকে, ইটস এ অ্যাসার্টিভ সেন্টেন্স। সাবজেক্ট আছে, ভার্ব আছে, এখানে এটা অবজেক্ট আছে, লেটার অবজেক্ট হিসেবে আছে। এখন অ্যাসার্টিভ সেন্টেন্সকে যে দুইটা ভাগে আমরা ভাগ করি, এটা যেহেতু হাবোধক অর্থ প্রকাশ করছে, দ্যাট মিনস ইটস এ অ্যাফার্মেটিভ সেন্টেন্স। যদি আমি লিখি এভাবে, আই ডু নট রাইট এ লেটার, আই ডু নট রাইট এ লেটার, আমি একটা চিঠি লিখি না। ওকে, তাহলে স্ট্রাকচারটা আমি এখনই বলে দেব। এটা হলো একটা নেগেটিভ সেন্টেন্স, যেহেতু একটা নট আছে, না বোধক অর্থ প্রকাশ করছে, দ্যাট মিনস ইটস এ নেগেটিভ সেন্টেন্স। তাইলে অ্যাসার্টিভ সেন্টেন্সের যে দুইটা ভাগ, একটা হলো অ্যাফার্মেটিভ আর একটা হলো নেগেটিভ, আমরা জানি। তাহলে অ্যাফার্মেটিভের স্ট্রাকচারটা কি? অ্যাফার্মেটিভের স্ট্রাকচার লিখে ফেলো। অ্যাফার্মেটিভের স্ট্রাকচার আসবে, সাবজেক্টের পরে ভার্ব আসবে। দেখো আমি এখানে যা লিখেছি সেটাই আমি স্ট্রাকচারে লিখব। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট অর এক্সটেনশন, যেটা থাকবে সেটা লিখে দিবা। ওকে, এরপরে আমরা দেখি নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার কি। নেগেটিভের স্ট্রাকচার, সাবজেক্টের পরে কি বসবে বলো তো? সাবজেক্ট প্লাস, এই যে আমি এখানে ডু, একটা অক্সিলারি ভার্ব আনছি। অক্সিলারি ভার্ব ছাড়া কি আমরা নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারবো? অবশ্যই না। আমি নেগেটিভ সেন্টেন্স তৈরি করার জন্য আমাকে কি করতে হবে? সাবজেক্টের পরে একটা অক্সিলারি ভার্ব নিতে হবে, দেন নট। ওকে, তাহলে আমি লিখি সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব, এবি দিয়ে অক্সিলারি ভার্ব বুঝিয়েছি আমি, প্লাস নট বসবে, প্লাস প্রিন্সিপাল ভার্ব বা মূল ভার্ব, প্লাস এক্সটেনশন, যেটা থাকবে সেটা বসে যাবে, আর অবজেক্ট যা থাকবে সেটা বসে যাবে। ওকে, তাহলে তোমরা কি অ্যাসার্টিভ সেন্টেন্স সম্পর্কে তোমাদের কোনো ডাউট নেই তো? আমি আগামী ক্লাসে তোমাদের মূলত যখন আমরা চেঞ্জিং করাবো, এই অ্যাসার্টিভ সেন্টেন্সে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ দিয়ে আমি শুরু করব। এজন্য আজকে এটা ক্লিয়ার করতে চাই। ওকে, তাইলে তোমরা সবাই অ্যাসার্টিভ সেন্টেন্স বা বর্ণনামূলক বাক্য বিষয়ে তোমাদের ধারণাটা ক্লিয়ার করে নাও। এবারে আমি আসি ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে কি বলো তো? ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে প্রশ্নবোধক বাক্য। কি করেন, ওই পেজ দিয়ে ধরেন, ওই পেজ দিয়ে আসেন। এবারে আমরা আসি ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে প্রশ্নবোধক বাক্য। তাহলে প্রশ্নবোধক বাক্য কি তোমরা নিশ্চয়ই জানো, যে সেন্টেন্স দিয়ে কোনো প্রশ্ন করা হয়, কোনো কিছু জিজ্ঞাসা করা হয়। তাহলে লিখে ফেলো, দ্য সেন্টেন্স দ্যাট মেক্স এ কোশ্চেন about anything is called
called an interrogative sentence. Interrogative sentence. দেখো আমি কি লিখেছি, দ্য সেন্টেন্স, ওই বাক্যটার কথা আমরা বলছি, দ্যাট মেক্স এ কোশ্চেন, একটা প্রশ্ন তৈরি করে, প্রশ্ন যে জানতে চায় অ্যাবাউট এনিথিং, যে কোনো কিছু সম্পর্কে যখন প্রশ্ন করা হয় তখন সেটাকে আমরা বলি ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য। ওকে, আমরা একটা এক্সাম্পল দেই, দেখি প্রশ্নবোধক বাক্য কিভাবে হতে পারে। এক্সাম্পল, আমি জিজ্ঞেস করলাম হোয়াট ইজ ইয়োর নেম, তোমার নাম কি? হোয়াট ইজ ইয়োর নেম, হোয়াট ইজ ইয়োর নেম, তোমার নাম কি? আমি তোমাকে একটা কোশ্চেন জিজ্ঞেস করেছি, তুমি এর উত্তরে বলবে মাই নেম ইজ, তুমি তোমার নাম সেটা বলবে। ওকে, এটা হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমি কে দিয়ে প্রশ্ন করেছি? একটা ডব্লিউএইচ ওয়ার্ড। ওকে, তাহলে আমরা এবারে দেখব যে ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা কিভাবে তৈরি করতে পারি, কি দিয়ে মূলত ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করা যায়। ফার্স্ট ওয়ান, আমি লিখলাম হোয়াট ইজ ইয়োর নেম, তার মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স দুইভাবে আমরা তৈরি করতে পারি। নাম্বার ওয়ান, লিখে ফেলো তোমরা, বাই ইউজিং অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব, সাহায্যকারী ক্রিয়া, এটা ব্যবহার করে আমি কি করতে পারি? কোশ্চেন তৈরি করতে পারি। যেমন আমি যদি বলি ডু ইউ নো মি, তুমি কি আমাকে জানো বা চেনো? ডু ইউ নো মি, তুমি কি আমাকে চেনো? নোট অফ ইন্টারোগেশন। ওকে, তাইলে এই যে ডু, ডু কি বলো তো? ডু ইজ অ্যান অক্সিলারি ভার্ব, এটা হলো একটা সাহায্যকারী ক্রিয়া। ওকে, তাইলে আমি দেখলাম প্রথমটায় আমরা অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া দিয়ে আমরা প্রশ্ন তৈরি করতে পারি। তাইলে এই সাহায্যকারী ক্রিয়া দিয়ে যে প্রশ্ন তৈরি করি, এটার স্ট্রাকচারটা কি? প্রথমে হবে অক্সিলারি ভার্ব, লিখে ফেলো অক্সিলারি ভার্ব। এরপরে কি আছে বলো তো? এরপরে আছে ইউ, দ্যাট মিন্স সাবজেক্ট। অক্সিলারি ভার্বের পরে কি হবে? সাবজেক্ট। এরপরে কি আছে? নো, নো দ্যাট মিন্স প্রিন্সিপাল ভার্ব বা মূল ভার্ব, পিভি লিখে ফেলি, প্রিন্সিপাল ভার্ব প্লাস অবজেক্ট আর এক্সটেনশন যা কিছুই থাকুক না কেন, প্লাস এই যে নোট অফ ইন্টারোগেশন বা প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই তোমাকে দিতে হবে, নাইলে কি তোমার কোশ্চেন মার্ক যদি না দাও তাহলে কি তোমার সেন্টেন্সটা পরিপূর্ণ বা সম্পূর্ণ হবে? অবশ্যই না। তাইলে সেক্ষেত্রে তোমার স্ট্রাকচারটা হলো, যেটা আমরা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু করব, সেই সেন্টেন্সের স্ট্রাকচার হিসেবে আমি যেটা পাই সেটা হলো সেন্টেন্সটা শুরু হবে অক্সিলারি ভার্ব দিয়ে, এরপরে থাকবে সাবজেক্ট, তারপরে কি থাকবে? একটা ফাইনিট ভার্ব থাকবে, এরপরে অবজেক্ট থাকবে বা এক্সটেনশন যা থাকুক, এরপরে কি হবে? নোট অফ ইন্টারোগেশন মানে প্রশ্নবোধক একটা চিহ্ন দিতে হবে। এরপরে তোমার ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হতে পারে বাই ইউজিং, কি বলতো? বাই ইউজিং ইন্টারোগেটিভ প্রোনাউন। এই ডব্লিউএস ওয়ার্ডকে আবার ইন্টারোগেটিভ, এগুলো আবার ইন্টারোগেটিভ প্রোনাউন বা ডব্লিউএস ওয়ার্ড, প্রোনাউন অ্যাডভার্ব অথবা ডব্লিউএস ওয়ার্ড। আমি লিখলাম বাই ইউজিং ইন্টারোগেটিভ প্রোনাউন। আচ্ছা, বাই ইউজিং ইন্টারোগেটিভ প্রোনাউন, সেটা তো আমি তোমাকে আগেই লিখে দেখাইছি একটা এক্সাম্পল, তারপরেও আবার লিখি। যেমন আমি প্রশ্ন করতে পারি হাউ আর ইউ, হাউ আর ইউ, তুমি কেমন আছো? ওকে, তাহলে এটার স্ট্রাকচারটা আমি কি দেখি বলো তো? স্ট্রাকচারটা আমি লিখে নেই। স্ট্রাকচার, প্রথমে আমরা কি দিয়ে শুরু করেছি? হাউ, ইটস এ ইন্টারোগেটিভ প্রোনাউন আর ডব্লিউএস ওয়ার্ড। ওকে, তাইলে লিখে ফেলো ডব্লিউএইচ ওয়ার্ড। ডব্লিউএস ওয়ার্ডের পরে কি বসবে? অবশ্যই একটা অক্সিলারি ভার্ব, লিখে ফেলো অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস প্রিন্সিপাল ভার্ব, এরপরে বাকি যা কিছু থাকবে প্লাস প্রশ্নবোধক চিহ্ন। ওকে, তাহলে আমি যেটা তোমাদেরকে
বোঝাতে চেয়েছি সেটা হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য কাকে বলে এবং প্রশ্নবোধক বাক্য কীভাবে হয়, শুরু হয়, সেটা আমি তোমাকে দেখাইতে চেয়েছি। তো প্রশ্নবোধক বাক্য সম্পর্কে আমরা শুনেছি ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে প্রশ্নবোধক বাক্য, এটা দিয়ে কি করা হয়, কোনো কিছু বিষয়ে জানতে চাওয়া হয়, দ্যাট মিন্স প্রশ্ন তৈরি করা হয়, সেটা হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স সাধারণত দুইভাবে হতে পারে, আমরা দুটো স্ট্রাকচার পেয়েছি। একটা হলো বাই ইউজিং অক্সিলারি ভার্ব, সাহায্যকারী ক্রিয়াকে সামনে এনে বা প্রথমে বসিয়ে এটা তৈরি করা যেতে পারে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এটাকে এই যে বাই ইউজিং অক্সিলারি ভার্ব, যে অক্সিলারি ভার্ব ইউজ করে আমরা যে কোশ্চেনটা তৈরি করি, এটাকে আবার সংক্ষেপে আর একটা নামেও আমরা দেখতে পারি, সেটা হলো ইয়েস নো কোশ্চেন। আর পরেরটা হলো ডব্লিউএস কোশ্চেন। ইয়েস নো কোশ্চেন মানে এটা বলার কারণ হলো এই প্রশ্নের উত্তরে আমি ইয়েস অথবা নো এই দুইটা জিনিস দিয়ে আমি দিতে পারি। আমি জিজ্ঞেস করলাম তোমাকে, ডু ইউ নো মি, তুমি বলে ইয়েস ম্যাম আই নো ইউ, ইয়েস ইয়েস বললেই আমি বুঝতে পারি যে হ্যাঁ তুমি আমাকে চিনতে পারছো, আর নো মানে তুমি আমাকে চিনছো না। ওকে, এরপরে বাই ইউজিং ইন্টারোগেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন দিয়ে বা ডব্লিউএস ওয়ার্ড দিয়ে আমরা যে প্রশ্নটা তৈরি করি সেটা হলো, তোমরা জানো এগুলো ক্লাস 5-এ পড়ে আসছো, ইটস এ ডব্লিউএস ওয়ার্ড। প্রত্যেকটা ওয়ার্ডের শুরুতে ডব্লিউ এবং এইচ থাকে, এক্সেপশন ইজ হাউ, শুধুমাত্র হাউই এইচ দিয়ে ওয়ার্ডটা শুরু হয়। ওকে, এটাকে আমরা বলি ডব্লিউএস ওয়ার্ড। এই ডব্লিউএস ওয়ার্ড দিয়েও প্রশ্ন শুরু হতে পারে। তো এই ডব্লিউএস ওয়ার্ড দিয়ে যখন প্রশ্ন শুরু করব, আমরা যে প্রশ্নটা করব সেই প্রশ্নের উত্তর কিন্তু তুমি ইয়েস অথবা নো দিয়ে দিতে পারছো না। ওকে, এবারে আমি আসি ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স তোমরা জানো এটা হলো অনুজ্ঞাসূচক বাক্য। কি সেন্টেন্স বলো তো? ইম্পারেটিভ সেন্টেন্স, থার্ড ওয়ান, অনুজ্ঞাসূচক বাক্য। তাহলে লিখে ফেলি আমি ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স, তুমি জানো ইম্পারেটিভ সেন্টেন্স কি। ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে আমরা সাধারণত আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, প্রস্তাব এগুলো কি করা হয়, ব্যক্ত করা হয়। ওকে, তাহলে আমি কি লিখতে পারি ইম্পারেটিভ সেন্টেন্স? দেখো, দ্য সেন্টেন্স that expresses order, order মানে জানো নিশ্চয়ই, অর্ডার আদেশ, অ্যাডভাইস উপদেশ, অ্যাডভাইস, রিকোয়েস্ট, প্রপোজাল, is called an imperative sentence. Imperative sentence. দেখো আমি এখানে লিখে ফেলেছি দ্য সেন্টেন্স। আমরা ওই ধরনের বাক্যর কথা বলতেছি যে বাক্যগুলো দ্যাট এক্সপ্রেসেস, যেগুলো প্রকাশ করে, কি প্রকাশ করে? অর্ডার আদেশ, অ্যাডভাইস উপদেশ, রিকোয়েস্ট মানে তুমি অনুরোধ করো যখন, কোনো প্রপোজাল প্রস্তাব করা হয়, ইজ কল্ড অ্যান ইম্পারেটিভ সেন্টেন্স। এগুলো যে সেন্টেন্স দ্বারা প্রকাশ করা হয় সেগুলোকে আমরা কি বলি? ইম্পারেটিভ সেন্টেন্স বা অনুজ্ঞাসূচক বাক্য। এখন ইম্পারেটিভ সেন্টেন্স মূলত আমরা কয়েকভাবে পেয়ে থাকি, মূলত 4 ভাবে পাই। সেই প্রত্যেকটা স্ট্রাকচার আমি লিখে দিচ্ছি। ইম্পারেটিভ সেন্টেন্স যেমন আমি যদি বলি, নাম্বার 1, আমি যদি বলি, এটার আমরা স্ট্রাকচার লিখব এবং দেখব সেন্টেন্সটা কি। আমি যদি বলি ডু দ্য ওয়ার্ক, এখানে লিখে ফেলি ডু দ্য ওয়ার্ক, কাজটি করো। ওকে,
তাহলে আমি সেন্টেন্স শুরু করছি কি দিয়ে বলো তো, ডু, মানে মেইন ভার্ব দিয়ে সেন্টেন্সটা শুরু হয়েছে। দ্য ওয়ার্ক আছে এক্সটেনশন। ওকে, তাইলে এটার স্ট্রাকচারটা কি বলো তো, স্ট্রাকচার হবে ভার্ব প্লাস এক্সটেনশন। তার মানে তুমি বুঝলে যে ইম্পারেটিভ সেন্টেন্স মূল ভার্ব বা প্রধান ক্রিয়া দিয়ে শুরু হতে পারে। ওকে, দেন পরবর্তী ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হতে পারে নেভার, অর, ডু নট ইত্যাদি দিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হতে পারে। যেমন আমি যদি লিখি, ঠিক আছে, আমি যদি লিখি নেভার টেল এ লাই, নেভার টেল এ লাই, কখনো মিথ্যা কথা বলো না। অথবা আমি যদি লিখি ডু নট রান ইন দ্য সান, ডু নট রান ইন দ্য সান, তোমাকে আমি নিষেধ করলাম যে রোদ্রের মধ্যে দৌড়াদৌড়ি করো না। ওকে, তাহলে স্ট্রাকচারটা কি হবে বলো তো, স্ট্রাকচারটা হবে নেভার অর ডু নট, নেভার অর ডু নট প্লাস এরপরে কি লিখেছি বলো তো, সাবজেক্ট, দুটোতে কি আছে সাবজেক্ট, প্লাস এক্সটেনশন, বাকি যা কিছু থাকবে। ওকে, এরপরে ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হতে পারে থার্ড ওয়ান প্লিজ অথবা কাইন্ডলি দিয়ে। থার্ড ওয়ান আমি যদি লিখি নাম্বার 3, যেমন আমি যদি লিখি কাইন্ডলি ডু মি এ ফেভার, আমাকে অনুগ্রহ করো, অথবা প্লিজ হেল্প মি, প্লিজ হেল্প মি, হেল্প মি, দয়া করে আমাকে সাহায্য করো। তাহলে আমি কি দিয়ে লিখলাম, প্লিজ দিয়ে। তো প্লিজের পরেই কিন্তু দেখো আমরা প্রিন্সিপাল ভার্ব নিয়ে এসেছি। তাহলে স্ট্রাকচারটা কি হতে পারে, স্ট্রাকচার হবে প্লিজ অবলিক কাইন্ডলি প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, বাকি যা কিছু থাকবে। ওকে, এরপরে ফোর্থ ওয়ান, যদি আমি কোনো প্রস্তাব অথবা অনুমতি চাই, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হতে পারে কি দিয়ে বলতে পারবে তোমরা? তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় লেট দিয়ে। যেমন আমি যদি বলি লেট আস সলভ দ্য প্রবলেম, চলো আমরা সমস্যাটা সমাধান করি, লেট আস সলভ দ্য প্রবলেম। ওকে, সেন্টেন্স শুরু হয়েছে কি দিয়ে বলো তো, লেট দিয়ে। তাহলে স্ট্রাকচার আমি কি লিখবো, প্রথমে থাকবে কি লেট প্লাস, পরে দেখো লেটের পরেই যেটা, এটা তোমাদের মনে রাখতে হবে একটু, লেটের পরে সাবজেক্ট যেটা থাকবে তার অবজেক্টিভ ফর্ম বসে। তাহলে আমি লিখবো লেট প্লাস সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, সাবজেক্ট এর অবজেক্ট ফর্ম, অবজেক্ট ফর্ম, ওকে, প্লাস সলভ, ইটস এ ভার্ব। ওকে, তাইলে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম থাকার পরে থাকবে ভার্ব প্লাস এক্সটেনশন, বাকি যা থাকবে সেটা। ওকে, আশা করছি তোমরা বুঝতে পারছো। যদিও তারপরে কোনো সমস্যা ফেস করো অবশ্যই তোমরা আমাকে লিখে জানাবে। আর আজকে আমি তোমাদের সময় স্বল্পতার কারণে বাকি 2 প্রকারের সেন্টেন্স আমি তোমাদেরকে দেখাতে পারলাম না। আগামীকালকে তোমাদের সাথে আবারও আমার ক্লাস আছে, আমি ওই 2 প্রকারের সেন্টেন্স দেখানোর পরে আমি কালকে তোমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের যে 2টা ভাগ, মূলত অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ ফর্ম, ওইটাকে আমরা চেঞ্জিং করব, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। তাহলে কালকে ওই 2টা সেন্টেন্সের ডেফিনেশন প্লাস এক্সাম্পল দিয়ে স্ট্রাকচার কমপ্লিট করার পরে আমি তোমাদেরকে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ মানে চেঞ্জিং সেন্টেন্স আমরা করব। সেই অনুযায়ী তোমরা তোমাদের প্রিপারেশন রাখো। আর আজকে যে পড়াটা পড়ালাম অবশ্যই তোমরা এটা বাসায় দেখবে, নিজে নিজে করার চেষ্টা করবে, মনে রাখার চেষ্টা করবে, তাহলেই আমরা অ্যাফার্মেটিভ টু নেগেটিভ সেন্টেন্সটা সুন্দরভাবে তৈরি করতে পারবো। ওকে, আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।